যদ্যপি আমার গুরু পর্ব ২ প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অত প্রভাবিত করতে পারেননি। তাহলে প্রফেসর আব্দুর রাজ্জাক আহমদ ছফাকে প্রভাবিত করেছিলেন কোন কোন বিষয়ে? দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণ, নিষ্কাম জ্ঞান চর্চার ক্ষেত্রে প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার জন্য। প্রফেসর আব্দুর রাজ্জাকের সান্নিধ্য আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃত হয়েছে, মানুষ জীবনে ঋদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে। আমি যদি বসওয়েলের মতো পরিপাটি স্বভাবের মানুষ হতাম, কিংবা অ্যাকারম্যানের মতো শৃঙ্খলানিষ্ঠ আনুগত্য আমার থাকতো, বসওয়েল যেভাবে জনসনের একটি বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন, অথবা অ্যাকারম্যান যেরকম অখণ্ড বিশ্বস্ততার সহকারে দিন তারিখ প্রহর উল্লেখ করে মহাকবি জ্ঞাতের কথোপকথন লিপিবদ্ধ করে গেছেন, সে ধরনের একটা গ্রন্থ প্রফেসর আব্দুর রাজ্জাকের উপর রচনা করা হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। আমি গল্প, কবিতা, উপন্যাস এসব জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি। সৃষ্টিশীল মানুষ সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকে। অসাধারণটার কথা বললেন, সৃষ্টিশীল মানুষ সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকে। বাহিরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুক না কেন, ভেতরে তারা স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল বিষয়কে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাহিরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। 1972 সাল থেকে শুরু করে 1984 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক যুগ সময়ের সবটাই কম হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। নানা বিষয়ে তার বক্তব্য ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে শুনেছি। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন, সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম, আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান বিজ্ঞানের একটা রত্ন ভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম। এই রচনার পরবর্তী অংশে আমি সে সকল কথা বলবো যেগুলো অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয়। প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলেছেন, আমার উপস্থাপনায় সে জিনিসটা অবিকৃতভাবে রক্ষিত হয়েছে এমন দাবি করাও আমার পক্ষে সম্ভব নয়। শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারবো না। বিগত অর্ধ শতাব্দীর অধিক সময় ধরে আমাদের দেশে কৃতবিদ্যা ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজসমূহ, আমলাতন্ত্র, রাজনীতি, আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন। তাদের একাংশ মারা গেছেন। তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তার পাণ্ডিত্যের চুম্বকের মতো একটা আকর্ষণীয় শক্তি অবশ্যই আছে। বিদেশে অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময়ে প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তার প্রতি আকৃষ্ট হয়েছে। পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন। সেই তুলনায় আমি নিতান্তই সামান্য মানুষ। প্রফেসর আব্দুর রাজ্জাকের একনিষ্ঠ ভক্তে অগ্রজ প্রতিম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে
যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন সেরকম যোগ্যতা, একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমরা কোথায় পাব? সর্দার ফজলুল করিম প্রফেসর আব্দুর রাজ্জাকের উপর একটি বই লিখেছেন, সেই বইয়ের কথাও আহমদ ছফা উল্লেখ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎকালীন বঙ্গীয় সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীয় বঙ্গীয় সমাজ, এই বিষয়ে সর্দার ফজলুল করিম একটি বই লিখেছেন। সেই বইয়ে প্রফেসর আব্দুর রাজ্জাকের আলাপচারিতার বিষয়টি উঠে এসেছে। আমি এই রচনায় পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাকেরকে উপলক্ষ করে যে সকল কথা বলেছি তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন, আমি কতটুকু ভেদরেখা আমার কাছেও স্পষ্ট নয়। মোটের উপর এই রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাওলের ভাষায়, গুরু মোহাম্মদে করি ভক্তি, স্থানে স্থানে প্রকাশিব নিজ মনো উক্তি। অনেকটা এরকম। আমি আমার বন্ধু বান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম, যাকে আমার পিএইচডি থিসিসটির পরামর্শক হিসেবে বেছে নিতে পারি। সকলে আমাকে বললেন, তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও, তার মতো পণ্ডিত আর একজনও নেই। সে সময় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে একমাত্র দুই একজনকে চিনতাম, মানে মাত্র দুই একজনকে তিনি চিনতেন। পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মোজাফফর আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল। আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধ করব। বন্ধু বান্ধবরা আমাকে এই মর্মে হুঁশিয়ার করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ নাক উঁচু স্বভাবের মানুষ, বাঘা বাঘার লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন, সুতরাং কথাবার্তা সাবধানে বলবে। যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দিবেন। অনেক দ্বিধা, অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম। তিনি তখন শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারে একটিতে নিচতলায় থাকতেন। দরজা আদো ভেজানো অবস্থায় ছিল। আমি খানিকক্ষণ ইতস্তত করছিলাম, যদিও দরজায় ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে। মনে তো শঙ্কা ছিলই, কোনো আচরণ যদি বেয়াদবি ঠেকে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ঘরটির পরিসর অনেক বড় নয়, চারদিকে বই পুস্তকের ঠাসা। ঘরটিতে একটি মাত্র খাট, না খাট বলা ঠিক হবে না, চৌকি, সামনে একটা ছোট টেবিল, চৌকি আবার একটি পায়া আছে। সেই জায়গায় বইয়ের ওপর বহু বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে। চমৎকার ব্যবস্থা। পুরনো বইপত্রের আলাদা একটা গন্ধ আছে। আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। এই ঘরে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি। হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে। একখানা পাতলা কাঁথা, সেই মানুষটার নাক অবধি টেনে দেওয়া, চোখ দুটি বোজা, মাথা চুল কাঁচা পাকা। অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক। ঘরের দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে। খাটের শোয়া মানুষটি কি করে বুঝে গেলেন? তিনি চোখ খুলে নাক মুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন, কেডা? আমি চৌকির একে ধারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং বললাম। তিনি ঘুম জড়ানো স্বরে জানতে চাইলেন, আইসেন কেন, হেইডা কন। আমাকে বলতেই হলো, বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শক হতে সম্মত হন।
আমার আর্জিটা যথাসম্ভব বিনয় নম্র জবানে প্রবেশ করলাম, কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে সামান্যতম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। তিনি পাশ ফিরে কথাটি নাক মুখ অবধি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার 2 কি 3টি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শিয়ানা হয়ে উঠেছি। আমার আত্মাভিমানে একটু ঘা লাগলো। নিজেকে জিজ্ঞেস করলাম, কেমন এই মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম, আর শুনেই তিনি পাশ ফিরলেন। তিনি তো অন্তত একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। আমি তো অন্তত একজন লেখক, নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আমাকে আপনার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমনতর মানুষ প্রফেসর রাজ্জাক! তার কাছে একটা আবেদন করলাম, তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি, আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেওয়া যেত, মনের ঝাল কিছুটা মিটত, কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমি 2 হাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটি টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন? এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন। পরনের সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিঁটু দিলেন। তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছতে নাগের আগায় চড়লেন। খুব সম্ভব বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার ধারণা ছিল না। তিনি আমার খদ্দেরের পাজামা পাঞ্জাবি, পরনের পন্স এবং ধুলোভর্তি মলিন চরণ সব কিছুর উপর এক ঝলক দৃষ্টি ঝুলিয়ে নিলেন। তারপর আঙ্গুল দিয়ে একটা আধা ভাঙ্গা কাঠের চেয়ার দেখে বললেন, ওইখানে বয়েন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন। একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন। তারপর খদ্দেরের চাদরটা টেনে নিয়ে গায়ের উপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জি বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরের সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, কি কইবার চান এখন কন। আমি বললাম, আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি। তিনি বললেন, গবেষণা করবেন সেইটা তো ভালো কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না। প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন। আমি বললাম, কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজার কর্নের লাইগা মিনিমাম রিডার অন লাগে। আমি তো মোটে লেকচারার, সুতরাং আপনার শখ পূরণ অনের কোনো সম্ভাবনা নাই। তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরেও বললাম, অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম। তার পরামর্শ নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই। প্রফেসর রাজ্জাক বললেন, আপনার টপিক মানে বিষয়বস্তু কি? আমি বললাম,
দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইটস ইনফ্লুয়েন্সড ইস লিটারেচার সোসাইটি অ্যান্ড ইকোনমিক ফ্রম 18 to 1858। প্রফেসর রাজ্জাক বললেন, এক্কেবারে তো সাগর সেচার কাম। কার বুদ্ধিতে এই গন্ধমাদব মাথায় লইছেন? আমি বললাম, অন্য কারো পরামর্শে নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি। প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরই মধ্যে কাজের ছেলেটার কলকিতে তামাক দিয়ে গেল। খানিকটা টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বললেন, রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন? আমাকে বলতে হলো, আমাকে বৃত্তিটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেটা কার্যকর হবে এমএ রেজাল্টের পর, এখন পরীক্ষা চলছে। তিনি বললেন, আগে পরীক্ষা দিয়া লন, যখন রেজাল্ট বাইর হইব তখন আইন। আমি সালাম করে চলে আসছিলাম। তিনি বললেন, আরেকটু বইন, এক পেয়ালা চা খাইয়া যান। তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলো। আমাকে জিজ্ঞেস করলেন, কি যেন কইলেন আপনার নাম? আমি বললাম, আহমদ ছফা। তিনি বললেন, মৌলভী আহমদ ছফাকে এক পেয়ালা চা দে। প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় 3টে জিনিস আমার মনে দাগ কেটে গিয়েছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ। তাহলে প্রথমত কি? তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বুলি তিনি অবলীলায় ব্যবহার করেন এবং তার মুখে শুনলেই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয়। তৃতীয়ত, আমাকে তিনি মৌলভী আহমদ ছফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তার কাছে গেছি প্রতিবারই প্রথম সম্বোধন জিজ্ঞাসা করেছেন, মৌলভী আহমদ ছফা কি খবর? এইভাবেই আহমদ ছফা যদ্যপি আমার গুরুর দ্বিতীয় পর্ব শেষ করছেন।